আপনাদের মধ্যে যদি উল্টাপাল্টা চিন্তাও আসে, আপনারা একটু ভালো হয়ে যান। আপনাদের মাঝে যদি ক্ষমতা আঁকড়িয়ে ধরার কোনো চিন্তা আসে, মেহেরবানি করে এটা শহীদদেরকে সাথে নিয়ে ক্ষমতায় থাকা, এ দেশের মানুষকে সার্ভিস দেওয়ার চিন্তাটা করুন। যদি সব কিছু আগের মতোই থাকে, তাহলে তো আমার এই জীবনগুলো ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি। আমার এই জীবনটা তো শুধু কাউকে অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে প্রধানমন্ত্রী বানানোর জন্য হয় নাই। সারাদিন যারা গর্তের মধ্যে বসবাস করত, যারা দান খেতে রাত্রি যাপন করতো, তাদেরকে এনে একটা চেয়ার দিব, এই জন্য তো আমার এই জীবনগুলো দেইনি। কেন দিয়েছিলাম? এই রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে, সংস্কার হবে, চিন্তার পরিবর্তন হবে, সংস্কৃতি প্রত্যেকটা জায়গায়, রাজনৈতিক সংস্কৃতি, পুরো রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হবে। আজকে সেই পরিবর্তনের প্রসঙ্গ যখন আসে, তখন আমাদেরকে হাইকোর্ট আর সংবিধান দেখানো হয় না? দেখানো হয়। 71, 72 সেই ইতিহাসগুলো সামনে নিয়ে আসা হয়। তো 72-এর সংবিধানের কথা তো বেগম জিয়া নিজে বলেছেন যে আমি যদি ক্ষমতায় আসি এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব, কারণ এই সংবিধানের চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এই বাংলাদেশের প্রথম বাকশাল এবং স্বৈরতান্ত্রিক কাঠামো স্তম্ভ তৈরি করা হয়েছিল, এবং তার ভিত্তিতে মূলত এই যে দীর্ঘদিনের ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদে একটি স্ট্রাকচার দাঁড়িয়েছে। বাংলাদেশকে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, জুলাই কে কতটুকু অবদান রেখেছেন আমরা এই আলোচনায় কখনো যাইনি, কখনো যেতেও চাই না। প্রত্যেকে তার নিজের জায়গা থেকে ভূমিকা রেখেছেন, আমরা এই কথাটা বলতে। জুলাইটা সবার ছিল, কিন্তু আজকের দিনে কারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন এই জুলাই থেকে, তাদেরকে অন্তত একটু আত্মসমালোচনা করা দরকার যে জুলাইতে আমার নিজের কতটুকু কন্ট্রিবিউশন ছিল, সে আলোকে আমি কতটুকু আজকে আউটপুট পাচ্ছি, কতটুকু আউটপুট ভোগ করছি। অথচ জুলাইয়ের সে শহীদ পরিবারগুলোর অবস্থা কি? শহীদ পরিবার তো তার সন্তান হারানো, এটা তো আমরা দিতে পারবো না। আমি জুলাইয়ের ঠিক পর শহীদ নাসির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাথী, ওনার বাসা গাজীপুরে, সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার সময় একটা খাম নিয়ে গিয়েছিলাম যে হয়তো যদি একটু তাদের পাশে দাঁড়াতে পারি। আমি অনেক চেষ্টা করলাম শহীদ নাসির ভাইয়ের আম্মাকে সেই খামটা দেওয়ার জন্য, তিনি কোনোভাবেই খামটা নেবেন না। একটা পর্যায়ে পর্দার পাশ থেকে আমাদেরকে বলল, বাবা তুমি খাম নিয়ে এসেছো, তোমাকে আমি একটা খাম দেই। আমি তো একটু শকড খেলাম যে আমাকে কেন খাম দিবেন। বলছে যে আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, যত সম্পত্তি আছে আমার, আমি সব বিক্রি করে দিব, এবং আমার শরীরে যে রক্তগুলো আছে আমি সেটাও বিক্রি করে দিয়ে তোমাকে একটা খাম দিই, আর তুমি আমার নাসিরকে ফিরিয়ে দাও। তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো জবাব দেওয়ার সামর্থ্য আছে? ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমিরে জামাতের সামর্থ্য আছে এই মায়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে? তাহলে আজকে কারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে? আর এই জুলাই শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য যে আকাঙ্ক্ষাগুলো, সেটা বাস্তবায়নের দায়িত্বটা আজকে কার? এই প্রশ্নগুলো আপনাদের কাছে এবং রাষ্ট্রের কাছে আমরা রেখে গেলাম। এদের আমরা আহ্বান করব, আপনারা এই ভুলগুলোকে সংশোধন করে নেবেন এবং শহীদ পরিবার, আহত ভাইয়েরা যারা আছেন তাদের কাছে একটু যাবেন, তাদের কথাগুলো একটু মন দিয়ে, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, ঠিক সে আলোকে রাষ্ট্র পরিচালনা করেন, আমরা সহযোগিতা। আর যদি না করেন তাহলে আমরা হয়তো আশাহত হই মাঝে মাঝে, কিন্তু যখন আশাহত হই তখনই কোরআনের সেই আয়াতগুলো আমাদের সামনে আসে যে তুমি আশাহত হচ্ছ কেন, তোমার তা আশাহত হওয়া জায়েজ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, তুমি আশাহত হইও না, হতাশ হইও না, তুমি বিজয়ী হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। এই জন্য আমরা এই বাংলাদেশের কোনো নব্য ফ্যাসিবাদকে কখনো কোনো অবস্থায় আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা মেনে নিব না ইনশাল্লাহ। এবং শহীদ পরিবারের কাছে আমরা ওয়াদা করছি, শহীদদের কাছে আমরা কমিটমেন্ট দিচ্ছি, আমরা শহীদ হয়ে, আমরা রক্ত দিয়ে আপনাদের এই স্বপ্নগুলোকে আজ হোক কাল হোক অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা আজকে এমন একটি সময় এই আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি, ঠিক তার 2 বছর আগে যদি আমরা ফিরে যাই, আজকের এই দিনটি বাংলাদেশে একটি বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছিল। ঠিক আজকের এই দিনে তখন ইন্টারনেট শাটডাউন অবস্থায় ছিল, আমরা কেউ কারো খোঁজখবরটুকু ভালোভাবে নিতে পারছিলাম না। বিশেষ করে যারা ঢাকাতে অবস্থান করেন, পরিবার গ্রামে থাকে বা দূরে অবস্থান করে, তাদের জন্য এই সময়টা খুবই ক্রিটিক্যাল ছিল। তার সন্তানটা কি বেঁচে আছে না মরে গেছে, এই ধরনের একটি দুশ্চিন্তার মধ্যে পরিবারগুলোতে কাটাতে হয়েছে। এমনও হয়েছে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, কোনো খোঁজখবর পাচ্ছিল না, অনেক পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছিল অফলাইন বিভিন্ন মাধ্যমে। এমন অনেক পরিবারকে পেয়েছি যিনি ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজগুলোতে গিয়ে, হসপিটালগুলোতে গিয়ে মর্গে মর্গে তার সন্তানের লাশ খুঁজতে হয়েছে। অনেকে হয়তো লাশ খুঁজে পেয়েছিলেন, অনেকে পান নাই। এই সময়টাতে এমন অবস্থা হয়েছিল, আমরা যখন ছাত্র, আমরা শিক্ষার্থী, এই পরিচয়টুকু এই রাষ্ট্রে দাঁড়িয়ে দেওয়াটা একটা বড় অপরাধ ছিল। আপনারা জানেন যে কোনো শিক্ষার্থী যদি আইডি কার্ড পাওয়া যেত,
অথবা এমন হয়েছে যখন রাতের বেলায় তারা অভিযান চালাতো, বিভিন্ন এলাকাগুলোকে রেড দিত, তখন সেখানে গিয়ে জিজ্ঞেস করতো যে এখানে কোনো শিক্ষার্থী আছে কিনা। তাহলে কতটা নির্মমতার মধ্য দিয়ে আমরা গিয়েছি। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদের জন্য একদিকে যেমন কষ্টের ছিল, বেদনার ছিল, আমাদের স্বজন হারানো ছিল, শাহাদাত, রক্ত ছিল, ঠিক একইভাবে জুলাইটাকে আমরা বলতে পারি যে একটি জাগরণ। কার জাগরণ? পুরো একটা প্রজন্মের জাগরণ, পুরো একটা রাষ্ট্রের জাগরণ। এবং এই জাগরণটা কিভাবে হয়েছিল আমরা যদি একটু পিছনে যাই, যে 2006 সালের 28 অক্টোবর আপনাদের নিঃসন্দেহে মনে আছে, হয়তো এখানে অনেকের তখন জন্ম হয়নি। সে 28 অক্টোবরে খুনি হাসিনা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, যেটা এখনও অনিয়ারে বিভিন্ন মিডিয়াতে, ইউটিউবে আপনি পাবেন, বলেছিল যে সবাই ঢাকাতে লগি বৈঠা নিয়ে আসো। তো লগি বৈঠা নিয়ে এসে তার দলের নেতাকর্মীরা কি করলো? জলজান্ত মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে সে লগি বৈঠা দিয়ে হত্যা করলো। শুধু কি এখানেই শেষ? না, সেই লাশগুলোর উপর নৃত্য করার মতো একটা জাহিলিয়াত সংস্কৃতি এবং বর্বর সংস্কৃতির সে দৃষ্টান্ত আমরা সেই সময় দেখেছিলাম, যে একটা লোক মারা গিয়েছে, এরপরে তাকে বারবার খুঁচিয়ে তার মগজগুলো বের হয়ে যাচ্ছে মাথা দিয়ে, আমরা দেখছি পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু এরপরে খুঁচিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। তাহলে আমাদেরকে এই দৃশ্যগুলো জাহিলিয়াতের সে দৃশ্যের কথা মনে করিয়ে দেয়, পৃথিবীর বর্বর ইতিহাসগুলোর কথা মনে করিয়ে দেয়। এরপর দেখলাম যে তিনি যখন ক্ষমতায় আসলেন, যে কোনো উপায়ে ক্ষমতায় এসেছে, ডিপ স্টেটকে ম্যানেজ করে হোক অথবা দেশের বাহিরের যে শক্তি সেটাকে ম্যানেজ করে হোক তিনি ক্ষমতায় এসেছেন। এসেই সর্বপ্রথম বাংলাদেশকে একটি অকার্যকর, বাংলাদেশ সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি আমার দেশের সবচেয়ে সেরা অফিসার, চৌকস অফিসারগুলিকে হত্যা করলেন পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহের নাম করে, যেটা আমরা পরবর্তীতে তদন্তের মধ্যে দেখেছি যে সরাসরি প্রত্যক্ষভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আওয়ামী লীগের সরাসরি এখানে হস্তক্ষেপ ছিল। সে পরিবারগুলো সেই কান্না দৃশ্য এখনো যখন ফেব্রুয়ারি মাস আসে আমরা দেখি কতটা নির্মম ছিল। এরপরে শাপলা চত্বরে আমরা দেখেছি যে আলেম ওলামাদেরকে হত্যা করলো। দেখেন, হত্যা করার পরে খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে তিনি বলতেছেন যে আলেম ওলামারা গায়ে রং মেখে অভিনয় করেছে, আসলে তাদেরকে কেউ মারেনি, তাদেরকে কেউ হত্যা করেনি। কতটা নির্মম উপহাস! যে মানুষগুলো সারা দেশ থেকে শুধুমাত্র হেফাজতে ইসলামের ব্যানারে সরকারের ওই সময়ের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সরকারের সে সময় ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে এসেছিল, এবং সবাই যখন অনেক বেশি ক্লান্ত পরিশ্রান্ত ছিল, রাতের গভীরে কেউ হয়তো জায়নামাজে ছিল, কেউ তাহাজ্জুদ পড়ছিল, কেউ আল্লাহর জিকিরে মশগুল ছিল, দোয়া করছিল, সে আলেম ওলামাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আয়নাগর আবিষ্কার হয়েছে 2024 জুলাইয়ের পরবর্তী সময় আমরা দেখেছি এই আয়নাগরের নাম করে কিভাবে, কত নিষ্ঠুরভাবে একজন মানুষকে নির্যাতন করা হয়েছে, তার পরিবার থেকে আলাদা করা হয়েছে। তার পরিবারগুলো জানে না যে আসলে আমাদের ভাই, আমাদের পরিবারের প্রিয় মানুষটি বেঁচে আছে কি মরে গেছে। এমন একটি গুমোট পরিবেশ যখন বিরাজ করছিল, রাজনৈতিক দলগুলো যখন প্রত্যেকটা 5 বছর পর পর একবার নিজেরা স্বপ্ন দেখতো, বাংলাদেশের মানুষদেরকে স্বপ্ন দেখাতো, কিন্তু প্রত্যেকবারই আমরা দেখেছি স্বপ্নভঙ্গ হয়েছে। সেটা 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন, সবগুলো নির্বাচনে একই ঘটনাগুলো রিপিট হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ 2024-এর এক গুমোট পরিবেশ, আপনারা জানেন যখন সমুদ্রে অনেক বেশি জলোচ্ছ্বাসের আগের যে মুহূর্তটা, অনেক গুমোট পরিবেশ তৈরি হয়, মনে হচ্ছে কিছু একটা ঘটে যাবে। বাংলাদেশের মানুষ 15.5 বছর এই সময়ের জন্য অপেক্ষা করেছে, এবং তারই একটা রিফ্লেকশন 2024-এর জুলাই এবং আগস্টে আমরা দেখতে পেয়েছি। আপনি দেখুন যে রাজাকার শব্দ দিয়ে একটা মানুষকে ফাঁসি দেওয়াটা জায়েজীকরণ করা হয়েছে। একটা মানুষকে হত্যা করা, আবরার ফাহাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল সে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করত, শুধুমাত্র এই সিমটমের আলোকে তাকে শিবির ট্যাগ দেওয়া হলো, রাজাকার ট্যাগ দেওয়া হলো, তাকে পিটিয়ে হত্যা করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ, একজন হিন্দু দর্জি, তাকে বলা হয়েছে তুমি শিবির করো, বলছে আমি শিবির করি না, আমি হিন্দু। বলা হয়েছে তুমি শিবিরের হিন্দু শাখা আছে, সে হিন্দু শাখার সদস্য, এজন্য তুমি শিবির, তুমি রাজাকার, তোমাকে কি করা যাবে? তোমাকে মিডিয়ার সামনে কুপিয়ে হত্যা করা যাবে। সে দৃশ্য আমরা দেখেছি। এমন যখন একটি পরিবেশ, যে শব্দটাকে দিয়ে আপনি এত কিছু করলেন, অথচ সেই শব্দ নজরুলের বিদ্রোহীর মতো বিদ্রোহী কার্ড হিসেবে আপনাকে লাল কার্ড প্রথম প্রদর্শন করে স্লোগান দেওয়া হলো
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যখন স্লোগান দেওয়া হলো, তাহলে পাগলের অবস্থাটা আরও কেমন পাগলামি শুরু হয় সেটা আমরা দেখেছি। একজন হত্যাকারী আরও কতটা নির্মমভাবে হত্যা করতে পারে সেটা আমরা দেখেছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 তারিখ 15 তারিখ বিকালবেলায় বা দুপুরের পর থেকে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করা হলো, আহত করা হলো, তাদেরকে হসপিটালে নেওয়া হলো, সেখানে পর্যন্ত গিয়ে হামলা করা হলো। পরবর্তীতে 16 তারিখে সারা দেশে যখন একযোগে আবু সাঈদ আমরা দেখেছি, এরপর চট্টগ্রামের শান্ত, ওয়াসিম, 6 জন শাহাদাত বরণ করলো। তখন বলা হলো যে জোর করে পাবলিক বিশ্ববিদ্যালয় বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল তখন ছাত্র শিবির পক্ষ থেকে প্রত্যেক জনশক্তিকে নির্দেশনা দেওয়া হয়েছিল কোনো অবস্থায় হল ছাড়া যাবে না, সকল সাধারণ শিক্ষা হলে থাকতে হবে। একটা পর্যায়ে পানি বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল এবং হল থেকে ত্যাগ করতে প্রশাসন বাধ্য করলো, জোর করলো। তখন আমরা অনেকটা শঙ্কিত হয়ে পড়লাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি সবাই বাড়িতে চলে যায়, সবাই যদি নিস্তেজ হয়ে যায়, সবাই হল ছেড়ে দেয়, তাহলে আমাদের এই শাহাদাতের রক্তের মূল্য আমরা কিভাবে নিব? ঠিক তখনই আমাদের তৎকালীন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন জুবায়ের ভাই, এখানে আছেন কিনা আমি জানি না, ভাইয়ের সাথে আমরা বসলাম, একটা টিম করে দিলাম। টিম সহ প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি কীভাবে অ্যাকোমোডেট করা যায়, প্রাইভেট ইউনিভার্সিটি অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তাদের সাথে আমরা আলোচনা করলাম যে কিভাবে করে সকল শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করা যায়। তো তারই একটা দৃষ্টান্ত আমরা 18 তারিখ দেখেছি, যারা আবাবিল পাখির মতো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা নেমে এসেছেন এবং তখন আন্দোলন একটি নতুন মাত্রিকতা পেল, সবাই আবার সাহস সঞ্চার হলো। ঠিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখার পরে পাবলিক ইউনিভার্সিটি যে যেখানে ছিল, কেউ যদি তার বাড়িতে গিয়েছে, সেখান থেকে তিনি আবার আন্দোলনে ফিরে এসেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা এসেছিল। এজন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদের প্রতি এবং শিক্ষকদের প্রতি, যারা সে সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনাদের এই অবদানের জন্য সর্বোত্তম যাজা কামনা করছি। আমাকে নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে, আরও কিছু কথা বলার ছিল, তো 2টা পয়েন্ট বলে শেষ করতে চাই। প্রথমত হচ্ছে, এই আন্দোলনের একটি আদর্শিক ভিত্তি ছিল। যখন কোনো একটা আন্দোলন সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়, যে আমার এখন দল মত নির্বিশেষে, কে আমার পক্ষে কে বিপক্ষে, কে আমাকে সারাদিন গালিগালাজ করে, কে আমার বিরুদ্ধে সারাদিন প্রোপাগান্ডা চালায়, সেটা এখন দেখার টাইম নয়, বরং এখন টাইম হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার। ঠিক এই স্পিরিটটাই তখন সবার মাঝে কাজ করেছে। আমাকে আন্দোলনের পরে কে ক্রেডিট দিবে, কে ক্রেডিট দিবে না, কে অবদান বেশি রেখেছে, কম রেখেছে, কে মাস্টার মাইন্ড হিসেবে ভূমিকা রেখেছে, কে মহানায়ক হিসেবে ভূমিকা রেখেছে, তখন এই চিন্তা কারো মাঝে ছিল না। সকলে একটা জায়গায় যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো ঐক্যবদ্ধ হয়েছিল, যে কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঠিক এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই বিজয় আমাদের জন্য সহজ হয়েছে। আমরা দেখেছি যে শাহাদাতের তামান্না ছিল সবার মাঝে। শাহাদাতের তামান্নার এই কনসেপ্ট কোত্থেকে আসলো? কে শিখালো শাহাদাতের তামান্না আমাদেরকে? পুরো একটা প্রজন্ম শাহাদাতের তামান্না নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে গেল। 18 তারিখ বিকালবেলায়, অর্থাৎ দুপুরের ঠিক পর এই সময়টাতে আমি এই বসুন্ধরার গেটের এই পাশটাতে ছিলাম। সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ এই পুরো এলাকার যতগুলো ইউনিভার্সিটি ছিল সবাই আন্দোলন করছিল এবং ব্যাপক গোলাগুলি এখানে হয়েছিল। তো তখন আমি একজন বোন, তিনি একটু সামনে চলে যাচ্ছিলেন, তিনি খুব বেশি হিজাব নেকাব করছেন বিষয়টা তা না, হয়তো এখানকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়েন। তা আমি ওনাকে বললাম যে বোন, আপনি সামনে এখন আর যাবেন না, সামনে গোলাগুলি হচ্ছে, আমরা একটু পিছনে থাকবো, পরে আবার যাব। তিনি খুব গর্বের সাথে সেখানে সবার সামনে বলতেছে, ওনার সাথে ছোট্ট একটা লাঠি ছিল, বলছে আমি শহীদ হতে এসেছি, শাহাদাত বরণ করতে এসেছি, এখন আর কোনো কিছু আমার কাছে ভয় লাগে না। সুবহানাল্লাহ। তাহলে এই অনুভূতিটা প্রত্যেকটা মানুষের ছিল। যতজন শহীদ হয়েছেন প্রত্যেকের পরিবাররা এখানে আছেন, অনেকের পরিবার, তাদের ভিতরে শাহাদাতের কোনো না কোনো সিমটম আগে ছিল। তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না, এই কথাগুলো বলতেন, এবং তারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে জীবন দিবেন, এই কথাগুলো বলতেন। তার পিতামাতাদের কাছে ইসলামের মৌলিক কনসেপ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করতেন। আমাদের ছোট্ট শিশু জাবের ইব্রাহিম, যার মা এখন পার্লামেন্টে আছেন, এই জাবের ইব্রাহিম তার পরিবারের মাঝে তার পিতামাতাকে পর্যন্ত, ছোট্ট একটা শিশু কিন্তু তার পিতামাতাকে ইসলামের মৌলিক কনসেপ্টের বিষয়ে বলতেন। কখনো যদি কারোর সাথে কর্কশ ভাষায় পরিবারের কেউ কথা বলতেন, জাবের ইব্রাহিম গিয়ে বলতেন যে কর্কশ ভাষায় কথা বলা তো ইসলামের নীতিমালা না, একটু মোলায়েমভাবে বলতে হয়, একটু উদারভাবে বলতে হয়। কতটা মানে শহীদের যে স্পিরিট, সেটা আমরা এই প্রত্যেকটা জিনিস, শহীদ আনাসের চিঠির মধ্যে বলেছিল যে স্বার্থপরের মধ্যে কিভাবে বসে থাকি, যেখানে আমার ভাইয়েরা বোনেরা সবাই জীবন দিচ্ছে, যে আমি সেখানে গিয়েছি।
তো আমাদের এই আদর্শিক ভিত্তিটাকে উপলব্ধি করতে হবে। এখানে একটা বড় জায়গা ছিল স্যাক্রিফাইস করা, একজনের জন্য আরেকজন স্যাক্রিফাইস করা। তিনি জানেন একজন আহত অবস্থায় আছেন, তাকে যদি এখন ধরতে যান, উঠাতে যান, তাকে হসপিটালে নিতে যান, তার গায়েও গুলি লাগবে। কিন্তু আমরা কি অসংখ্য দৃশ্য দেখেছি না, যে একজনকে গুলি করা হচ্ছে, আরেকজন পিছন থেকে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আবার ইন দ্য সেম ওয়েতে যাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলছেন, আপনারা আমাকে নিয়ে টেনশন করবেন না, আপনারা আন্দোলনের সামনের দিকে এগিয়ে যান। আপনারা যদি আন্দোলনের সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এই আন্দোলন সফল হবে। ঠিক এই দৃশ্যগুলো আমাদেরকে প্রায় 1500 বছর আগে ইসলামের যে কনসেপ্ট, ইসলামের জিহাদের ময়দানে যে ঘটনাগুলো ঘটতো সেটা স্মরণ করিয়ে দেয়। জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় কাতরাচ্ছে, পানি নিয়ে আসলো কোনো একজন পানি পান করানোর জন্য। বলা হলো, আমাকে নিয়ে টেনশন করবেন না, আমাকে সেবা দিতে হবে না, আমাকে চিকিৎসা দিতে হবে না, আমাকে পানি দিতে হবে না, আমার সামনে আরেকজন ভাই আছেন, তাকে দিন। এভাবে দেখা গেল যে অনেকের কাছে যাওয়া হলো, প্রত্যেকে আরেকজনের প্রতি স্যাক্রিফাইস করলো। দিন শেষে সবাই শাহাদাত বরণ করেছে। এই জুলাই আমাদেরকে সেই স্মৃতিগুলো, সেই দৃশ্যগুলোকে মনে করিয়ে দেয়। আমরা দেখেছি যে ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে এক পক্ষ যুদ্ধ করত, আরেক পক্ষ নামাজ পড়তো, আরেক পক্ষ হচ্ছে তাদের শেল্টার দিত, তাদের সেবা শুশ্রূষা করতো, খাবার দিত। কিন্তু সেম হয়তো জুলাইতে প্রত্যেকটা সেক্টর আমরা দেখেছি। জুলাইয়ের দৃশ্যতে আমরা দেখেছি যে একদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, রক্ত ঝরছে, আরেকদিকে এক পক্ষ আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে পুরো এই প্রজন্মের মাঝে একটি স্পিরিট, একটি আদর্শিক ভিত্তি জুলাই আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আপনারা দেখেছেন যেদিন বিজয় লাভ করেছে, আমাদের সিগদাতুল্লাহ ভাইয়ের একটা বড় দায়িত্ব ছিল গণভবন জয় করা। আলহামদুলিল্লাহ তিনি জয় করে আমাদেরকে সে ফোন দিয়েছিলেন যে ভাই আমরা জয় করেছি। এটার জন্য অনেক মেকানিজম আমাদেরকে করতে হয়েছে। জুলাই সে শুরু থেকে এই চিন্তা, এই স্বপ্ন, আমাদের কয়েকটা গ্রুপ ছিল, গ্রুপগুলোর নামগুলো ছিল হোপ, ডেস্টিনেশন, যে আমরা একটা লক্ষ্যকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। তখন সে কী দৃশ্য দেখলাম আমরা, সে গণভবন জয় করার পর সবাই মাটিতে লুটি আল্লাহর দরবারে সিজদা অবনত হয়েছে এবং আল্লাহর কাছে কাঁদছে। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্যগুলো এটাই প্রমাণ করে এই বাংলাদেশকে যদি তার আত্মপরিচয়ের মধ্য দিয়ে আগামী দিনে বিনির্মাণ করতে হয়, তাহলে আমাদেরকে ইসলামের যে কনসেপ্ট এবং জুলাইয়ের যে আদর্শিক ভিত্তি, এটা যারা যত গভীরভাবে উপলব্ধি করতে পারবে, তাদের কাছ থেকে এই বাংলাদেশের মানুষ জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা প্রাপ্ত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।